আহ আমার কথা শোনা যাচ্ছে? উম কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোমরা আ কেউ কি টিকা নিতে পারছো এর মধ্যে? জি ম্যাম, নিয়েছি। আসলে ইনস্টিটিউট আমরা তো অনেক বলতেছি। এর মধ্যে মাঝখানে একবার প্ল্যান হলো যে তোমাদেরকে টিকা দিবে। আমরা সব ফোন নাম্বার-টাম্বার জোগাড় করলাম। তারপরে তো আবার পিছায় গেল। তবে আমরা আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারকে সবসময় বলতেছি যাতে আমাদের ছাত্ররা টিকার আওতায় প্রাতিষ্ঠানিকভাবে যদি টিকার আওতায় আনা যায়। এখন তো টিকা অনেক কঠিন বিষয় হয়ে গেছে। আগের মতো নাই। টিকা দেয়া হলে তবেই না আমরা ফিজিক্যালি ক্লাস করার প্ল্যান করব। আজকে থেকে মাস্টার্স এর পরীক্ষা শুরু হইছে। আ অলরেডি পরীক্ষা চলতেছে উপরে। তো আশা করি ইনশাআল্লাহ আস্তে ধীরে তোমাদের আ যে আন্ডারগ্রেড এর পরীক্ষার রেজাল্ট হলে ইনশাআল্লাহ তোমাদেরও পরীক্ষার প্ল্যান হয়ে যাবে। তো তোমরা তো এবার পরীক্ষার্থী না। তোমাদের যারা সিনিয়র তারা পরীক্ষা দিবে। আ এমনিতে তোমাদের থিসিস এর কি খবর? থিসিস তোমরা টপিক সিলেক্ট করেছো? প্রপোজাল রেডি করেছে কিনা বা এটার প্রোগ্রেস কিরকম? যেই এরিয়াটা তোমাদের পছন্দ, যেটা নিয়ে কাজ করতে তোমরা ইন্টারেস্ট বোধ করো এবং ফিজিবল এরিয়া যে এরিয়াতে ধরো ডাটা কালেকশন সুবিধা, এই বিষয়গুলো তোমরা খেয়াল করে তোমাদের টপিকটা সিলেক্ট করবা। ঠিক আছে? এবং নিশ্চয়ই সেখানে ইন্টারেস্টিং কিছু থাকবে, ইনোভেটিভ কিছু থাকবে, গৎবাঁধার কিছু যাতে না হয়, একটু ডিফারেন্ট হয়। এই বিষয়গুলো তোমরা জোর দিবা। মেয়েদের দিক থেকে মেয়েদের জন্য যেটা রিকমেন্ডেশন থাকে সাধারণত তোমাদের ডেটা কালেকশন। কেউ যদি খুব চ্যালেঞ্জ নিতে চাও দ্যাট ইস ডিফারেন্ট। আর কেউ যদি মনে করো যে না ডাটা কালেকশন এর সুবিধার্থে সেই ক্ষেত্রে সিআরপি বেস আ প্রোগ্রাম বা সিআরপি বেস প্ল্যান করাটাই বেটার। যাতে সহজে ডাটা কালেকশন। কারণ মেয়েদের পক্ষে সবসময় সম্ভব হয় না বিভিন্ন জায়গায় দৌড়ায় ডাটা কালেকশন করা। সো এইসব পোর্স কনস চিন্তা করে তোমরা কিন্তু তোমাদের টপিক এরিয়া সিলেক্ট করবা। আচ্ছা। আর অনেক বেশি লিটারেচার রিভিউ করো, অনেক বেশি পড়ো। ব্যাকগ্রাউন্ড স্টাডি করো, হোমওয়ার্ক। যেকোনো একটা টাইটেল সিলেক্ট করার আগে মিনিমাম ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ১০ টা আর্টিকেল পড়া উচিত। ধারণা নেয়ার জন্য। প্রচুর লিটারেচার রিভিউ করা দরকার। যাই হোক, আম আমি বোধহয় লেকচার 9 শুরু করেছিলাম। আসলে এতদিন পর ক্লাস হয়। ফিজিওথেরাপি ইমেজিং মাস্টার্স এর ক্লাস করাই। আমি এর জন্য একটু এলোমেলো করে ফেলি আরকি। কিছু বিষয় একেবারেই কাছাকাছি তোমাদের সাথে তাদের। আচ্ছা। আমরা বোধহয় লেকচার 9 শুরু করেছিলাম, তাই না? আলোচনা করছি আমি। আচ্ছা। তাহলে তো মোটামুটি এখন আমাদের ধারণা হইছে যে হার্ট এবং ব্লাড ভেসেলস এর এইজিং রিলেটেড চেঞ্জ গুলো, তাই না? আমি অনেকদিন ধরে একই বিষয় নিয়ে আলোচনা করছি। বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে সেভারাল টাইমস আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলে ওই নোট গুলো ভালো করে পড়লে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এর পরবর্তী পরীক্ষা আমি নেব ভাইভা তোমাদের। ঠিক আছে? এর পরবর্তী যে পরীক্ষাটাই নেই তোমাদের সেটা হবে ভাইভা, ইন্ডিভিজুয়াল আলাদা প্রত্যেকের। এর আগে কি আমি কোনো ভাইভা পরীক্ষা নিয়েছি তোমাদের? আচ্ছা, আমি অন্য ব্যাচের নিছি। বোধহয় 2nd ইয়ারে নেয়া হইছে। আচ্ছা যাই হোক। তো এর পরবর্তী যে পরীক্ষাটা হবে যে কয়টা লেকচারে হোক, তোমরা মেক্সিমাম কয়টা লেকচারে পরীক্ষা দিতে পারবা? তোমাদের জন্য কনভেনিয়েন্ট হবে। খুব বেশি কষ্ট হবে না। ৩ টা করে দিতে চাচ্ছ, তাই না? তাহলে একটু আলোচনা করো। যদি ৫ টা হলে ভালো হয়। বুঝতে পারছো?
5 টা লেকচার পরপর পরীক্ষাটা হলে তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। পরীক্ষা যেমন এইবারের খাতাগুলো তোমাদের এখন আমি মূল্যায়ন করতে পারি নাই। এখন কিছু কাজ চলছে। সারাদিন সেসবে চলে যায়। যাই হোক আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে তোমাদের ওই নম্বরগুলো দিয়ে দিব। তো তোমরা একটু জানায় মানে নিজেরা আলোচনা করে ৩ টার নিচে যাতে না হয়, হ্যাঁ? আর ৫ টার উপরে যাতে না হয়। এই ৩ টা এবং ৫ টার মাঝামাঝি একটা নাম্বার, মিনিমাম ৩ টা মেক্সিমাম ৫ টা, এর মাঝামাঝি একটা নাম্বার সেট করবা। ৪ টাও হতে পারে, ৫ টাও হতে পারে, ৩ টাও হতে পারে। ঠিক আছে? এবং আমাকে একটু জানাইও। সো নেক্সট এক্সাম হবে হচ্ছে ভাইভা এক্সাম। ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন সেট থাকবে সবার জন্য আলাদা, আলাদা। ঠিক আছে? মানে এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে মূলত। ঠিক আছে? তোমরা তোমাদের পড়াশোনা ঠিকঠাক হলে তারপর সেই সপ্তাহে আমি পরীক্ষা নিয়ে নিব। কারণ আমি একটা ডেট দিয়ে দিলাম, দেখলাম যে লাভ নাই। তোমরা রেডি না। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের সাথে আলোচনা করে নেয়াটাই ভালো হবে। ঠিক আছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে। অসুবিধা নেই। I hope দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? ঠিক আছে। আমরা গত আ ক্লাসগুলোতে বেশ কয়েকটা কার্ডিওভাস্কুলার ডিজিজ সম্পর্কে মানে চেঞ্জেস যেটা বয়সের সাথে, সাথে যে কার্ডিওভাস্কুলার চেঞ্জেস গুলো আমরা পড়েছি আলাদা, আলাদাভাবে প্রত্যেকটা কার্ডিওভাস্কুলার ডিজিজেস যেটা বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। এখান থেকে কিছু কয়েকটা সিলেক্টিভ ডিজিজ আমরা একটু কিছুটা আলোচনা করব। আচ্ছা, ডিপ ভেইন থ্রম্বোসিস এটা তো সো ফার কমন একটা কন্ডিশন যেটা ফিজিওথেরাপিস্টদের জানার কথা। তোমাদের ধারণা আছে ডিপ ভেইন থ্রম্বোসিস সম্পর্কে? জি ম্যাম। একটু শেয়ার করো। ম্যাম ডিভিটি হচ্ছে যখন আমাদের ভেইনে কোনো থ্রোম্বাস ফর্মেশন হয়, স্পেশালি ম্যাম দেখা যায় যে এটা ব্রেনেও হতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে লেগে লোয়ার লিম্বের ভেসেল গুলোতেও হতে পারে আর কি। এটার ফলে হচ্ছে যে জায়গায় হয় তার যে সারাউন্ডিং যে ভেসেল গুলো আছে মানে অপোজিট সাইডে আর কি ব্লাড সাধারণত যেতে পারে না, ব্লাড সার্কুলেশনের আচ্ছা, প্রবলেম হয়। মানে বিষয়টা এরকম যে থ্রম্বাস ফর্মেশন হয়, তাই না? এবং সাধারণত যে একেবারে ডিপ লেভেলে যে ভেইন গুলো আছে, হ্যাঁ? ডিপ লেভেলে যে মেজর ভেইন, সে মেজর ভেইনে থ্রম্বাস ফর্মেশন। থ্রম্বাস মানে হচ্ছে ক্লট ফর্মেশন হওয়া, তাই না? তাই তো? জি ম্যাম। আচ্ছা, এটাই হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। যে আমাদের বডিতে যে একেবারে যে ডিপ লেভেলে যে ভেইন গুলো আছে সেখানে যদি কোনো কারণে ব্লাড যদি ক্লটেড হয় বা আম ক্লটই বলা যায় সিম্পলি যেটা ক্লট বললেই আমরা ভালোভাবে বুঝতে পারি। সেখানে যদি ক্লট ফর্মেশন হয় যেকোনো কারণে সেটা হতে পারে ট্রমাটিক, হতে পারে নন ট্রমাটিক, হতে পারে কোনো আ ডিজিজের সেকেন্ডারি ইফেক্ট হিসেবে আসতে পারে। তো যেকোনো কারণেই হোক যদি আ যেকোনো ভেইন এ ডিপ ভেইনের থ্রম্বোসিস ডিপ ভেইনে যদি থ্রম্বোসিস হয় সেই কন্ডিশনটাকে আমরা বলব ডিপ ভেইন। ডিপ ভেইন থ্রম্বোসিস এর কিছু এরিয়া আছে, কমন এরিয়া আছে। সব ভেইনে আসলে ইউজুয়ালি ডিপ ভেইন মানে থ্রম্বোসিস হয় না। যেমন আপার লিম্বের যে স্ট্রাকচার গুলো আছে, যে বডি সেগমেন্ট গুলো আছে বা আমাদের এই সেগমেন্টে যে ভেইন গুলো আছে, ইনফেক্ট যে ডিপ ভেইন গুলো আছে সেগুলোতে সাধারণত থ্রম্বাস ফর্মেশন হয় না। সাধারণত লোয়ার লিম্ব বা লোয়ার পোরশন অফ আওয়ার বডি এই অংশে যে ডিপ ভেইন গুলো আছে সেই ভেইনে এই থ্রম্বাস ফর্মেশন এর একটা মানে অপেক্ষাকৃত বেশি আম থ্রম্বাস ফর্মেশন হয়।
তবে একেবারেই হয় না যে তা না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার লেগ, থাই এইসব এরিয়াতে বেশি ডিপ ভেইন থ্রম্বোসিস আমরা দেখে থাকি। এছাড়াও পেলভিস এরিয়া, আর্ম এরিয়াতে আসতে পারে। সো তাহলে মোস্ট ফ্রিকোয়েন্ট এরিয়া অফ ডিপ ভেইন থ্রম্বোসিস আর লোয়ার লেগ অ্যান্ড থাই। মনে রাখবা। লোয়ার লেগ অ্যান্ড থাই। তার মানে হচ্ছে লোয়ার লিম্ব। বয়স্ক যারা ষাটোর্ধ্ব, ঠিক আছে? ষাটোর্ধ্ব যারা তাদের এমনিতেই মানে বয়সজনিত কারণে আমরা জানি বয়সের সাথে, সাথে ব্লাড ভেসেলস এ কিছু পরিবর্তন হয়। আমরা গত ক্লাসগুলোতে পড়েছি এথেরোস্ক্লেরোসিস কিভাবে ফরমেশন হয়, কিভাবে ব্লাড ক্লটিং হতে থাকে। অলরেডি বয়সজনিত কারণে কিন্তু এই গ্রুপ অফ পপুলেশন তাদের মধ্যে এই ডিপ ভেইন থ্রম্বোসিস বা ভেইনে থ্রম্বোসিস বা ক্লটিং হওয়ার একটা টেনডেন্সি ডেভেলপ করে অলরেডি। কিন্তু এই ডিপ ভেইন থ্রম্বোসিস যেকোনো বয়সে হতে পারে। পার্থক্যটা বুঝেছো? যারা বয়স্ক they are prone to develop deep vein thrombosis due to their aging process অথবা process of aging যাই বলো না কেন তাদের aging process এর কারণে they are much more vulnerable but at any age deep vein deep vein thrombosis can occur অল্প বয়সীদের ক্ষেত্রেও deep vein thrombosis হতে পারে তবে those are very rare বা অথবা কোনো disease condition এর সাথে রিলেটেড বা কোনো সার্জিক্যাল প্রসিডিউরের সাথে রিলেটেড বা কোনো ইনজুরির সাথে রিলেটেড যখন আম এই ডিপ ভেইন থ্রম্বাস তো একটা স্ট্যাটিক জিনিস, তাই না? একটা নির্দিষ্ট জায়গায় আম স্ট্যাটিক অবস্থায় বসে থাকা একটা ক্লট। কিন্তু অনেক সময় এই ক্লট কি হয়ে যায়? ভেঙে যায়। যেটা কিনা অনেক বেশি ডেঞ্জারাস। ডিপ ভেইন থ্রম্বোসিস যতটা না ডেঞ্জারাস, ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে এই ক্লটের একটা পোরশন যদি ভেঙে সেটা ব্লাড স্ট্রিম এ মিশে গিয়ে সেটা যদি মুভিং অবস্থায় নড়াচড়া করতে থাকে মানে মুভ করতে থাকে ব্লাড স্ট্রিম এর মধ্যে ওই ক্লটেড একটা অংশ সেটা আরো ডেঞ্জারাস যেটাকে আমরা বলি কি বলি একটা ব্লাড ক্লট যখন ভেঙে ব্লাড স্ট্রিমে ঘোরাফেরা করে সেটাকে আমরা কি বলি বলতো সেটাকে আমরা বলি এম্বোলিজম তাই না এম্বোলাস প্রসেসটা ভেঙে ঘোরার প্রসেসটা হচ্ছে এম্বোলিজম বাট যে পোর্শনটা ভেঙে মানে ক্লট থেকে ভেঙে ঘুরতে থাকে সেই অংশটাকে আমরা বলি এম্বোলাস বোঝা গেছে জি ম্যাম। তাহলে এই এম্বোলিজম প্রসেসের মাধ্যমে যে এম্বোলাসটা তৈরি হলো এবং ব্লাড স্ট্রিমে ঘোরাঘুরি করছে কেন এটা ডেঞ্জারাস হতে পারে যে একটু আগে বললাম যে ইট কুড বি ভেরি ডেঞ্জারাস বাট ওয়াই ম্যাম এটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে যদি ব্রেনে চলে যায় রাইট ধরো যে তাহলে মেজর স্ট্রোক। অর্গান গুলো যেগুলো হ্যাঁ। নট অনলি ব্রেইন বাট অলসো সাম আদার মেজর অর্গানস যেগুলোতে আসলে যেগুলোর একদম অপটিমাল ফাংশনিং আমাদের জন্য খুবই জরুরি যেমন কিডনি হ্যাঁ তারপরে হচ্ছে হার্ট লাং ব্রেইন এগুলো তো আমাদের মেজর অর্গান একেবারে খুব ভাইটাল অর্গান তাই না এই ভাইটাল অর্গান গুলোর মধ্যেও তো ব্লাড সাপ্লাই আছে এখন এই ব্লাড সাপ্লাই ওই ব্লাড স্ট্রিম মানে ব্লাড দিয়ে সেই ছোট ভেঙে যাওয়া টুকরো এম্বোলাস যখন ঘোরাফেরা করে এবং এই ধরনের কোনো মেজর অর্গানের কোনো মেজর ভেসেলসে গিয়ে যদি সেটা আম, গিয়ে সেই এরিয়াটা ক্লক করে দেয় বা ব্লক করে দেয় তখন সেটা অনেক বেশি সিভিয়ার হয় যেমন স্ট্রোক হয় তারপরে হার্ট ফেলিওর হয় তারপরে লাং ফেলিওর হয় আহ, মানে করেসপন্ডিং মানে যে প্রবলেম হচ্ছে তার করেসপন্ডিং কিছু সাইন সিমটম ডেভেলপ করে বা একটা কন্ডিশন ডেভেলপ করে তো এই কারণে আসলে এই ডিভিটি অ্যাকচুয়ালি ইটসেলফ ডিভিটি ইটস ভেরি ডেঞ্জারাস শুধুমাত্র এম্বোলাসের কারণে ডিভিটি ডেঞ্জারাস না ডিভিটি হলে এবং সেটা যদি মেজর অক্লুশন করে সেক্ষেত্রে ওই পার্টিকুলার ওই এরিয়ার টিস্যু গুলো কিন্তু যেমন যদি লেগে ডিভিটি হয় এবং সেটা যদি সিভিয়ার কম্প্রেস করে ব্লাড ভেসেলস কে
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই এরিয়ার মাংসপেশি বা ওই এরিয়ার যে আরো যে কানেক্টিভ স্ট্রাকচার গুলো আছে সেগুলো কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। অনেক সময় ডিপজেল থ্রম্বোসিসের কারণে পরবর্তীতে তার অ্যাম্পুটেশন হয়ে যেতে পারে। দেখা গেল যে সঠিক সময়ে ভাস্কুলার সার্জারি করা হয় নাই। এত বেশি পরিমাণে আ আ ব্লক ছিল, একেবারেই ভেইন গুলো একেবারে ব্লক ছিল। হুম? পরবর্তীতে সেটা গ্যাংগ্রিন হয়ে গেল। তারপরে পা কেটে ফেলে দিল। ইটস ভেরি কমন। সেটা শুধু যে এম্বোলাস হলে ডেঞ্জারাস তা না। ডিপ ভেইন থ্রম্বোসিস ইটসেলফ ভিশন। কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টর গুলো থাকলে ডিভিটি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। অনেক সময় তোমরা দেখবা যে হার্টের চিকিৎসা করার জন্য হার্ট ট্রিটমেন্ট করার জন্য যেমন হার্টে যে পেসমেকার উম ইনসার্ট করার সময় অনেক সময় ক্যাথেটার ইউজ করা হয়। অথবা হার্টে কোন ধরনের স্টেন্ট বসানোর জন্য এক ধরনের ক্যাথেটার ইউজ করা হয়। অথবা এনজিওগ্রাফি করার জন্য এক ধরনের ক্যাথেটার ইউজ করা হয়। এই ক্যাথেটারটা সাধারণত গ্রোইন দিয়ে অথবা আম গ্রোইনের যে ভেইন আছে সেখান দিয়ে অথবা থাইয়ের যে ভেইন আছে সেখান দিয়ে ইনসার্ট করা হয়। ক্যাথেটার বোঝো তোমরা? ক্যাথেটার কি? ক্যাথেটার হচ্ছে এক ধরনের লং টিউব যেটাকে ইনসার্ট করা হয়। যেমন নরমালি আমরা ক্যাথেটার বলতে যেটা বুঝছি যে ইউরিন ক্যাথেটার, তাই না? যেটা কিনা আমাদের আম আম ইউটেরাইন দিয়ে একেবারে ইউরে আ ই ইউরে অ্যা ইউরেটার দিয়ে ভেতরে গিয়ে একেবারে ভেতরের দিকে যায়। সেখান থেকে ইউরিন ড্রেইন হয়ে ক্যাথেটার মানে ক্যাথেটার ব্যাগে এসে জমা হয়। কিছু ক্যাথেটার আছে যেগুলো ব্লাড ভেসেলস এ ইনসার্ট করা হয়। যেটা কিনা ব্লাড ভেসেলস এর মাধ্যমে আম ইনসার্ট করে একদম হার্ট পর্যন্ত পৌঁছে যায়। ওখানে গিয়ে সেখানে কিছু মাইক্রো সার্জারি করা হয়। তারপর স্টেন্ট বসানো হয়। হ্যাঁ? তো এই ধরনের ক্যাথেটার ইনসার্ট করার পরবর্তীতে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তার ডিভিটি ফর্ম করেছে। তার কারণ হচ্ছে এই ক্যাথেটার যখন ইনসার্ট করা হয় এটা তো একটা ফরেন বডি। যতই প্রসিডিউর মেইনটেইন করা হোক না কেন। কারো ক্ষেত্রে এই যে ব্লাড ক্লটিং এর মাত্রাটা বেশি থাকে। হ্যাঁ? ব্লাড ভিসকোসিটি বেশি থাকে। তাদের ক্ষেত্রে অনেক রোগীদের ক্ষেত্রে পরবর্তীতে এই ক্যাথেটারাইজেশন এ মানে ভাস্কুলার ক্যাথেটারাইজেশন এর পরবর্তী কমপ্লিকেশন হিসেবে এই ডিভিটি ফর্মেশন কিন্তু খুব কমন। সো এই ধরনের ভাস্কুলার সার্জারি বা এই ধরনের ক্যাথেটারাইজেশন করার পরে ব্লাড থিনার হিসেবে কিছু ড্রাগ প্রেসক্রাইব করা হয়। যাতে ব্লাডে যাতে ক্লট না হয় এবং ডিভিটি ফর্মেশন না হয়। এটা হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট। বুঝেছো? সো ব্লাড ভেসেলস এর ভেতরে দিয়ে যে কোনো কিছু ইনসার্ট করা হয়। এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে পেসমেকার ক্যাথেটার। সেক্ষেত্রে কি হতে পারে? ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। এটা ধরো গ্রোইন দিয়ে দিল। তেমনও হতে পারে তার লেগে ডেভেলপ করেছে বা তার থায়ে ডেভেলপ করেছে বা গ্রোইনেই ডেভেলপ করেছে। এটা হতে পারে। আচ্ছা, যখন কোনো পেশেন্ট বেড রেস্টে থাকে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? যেকোনো পজিশনে বেড রেস্টে অথবা দেখা গেল যে যার ব্লাডের ভিসকোসিটি বেশি, যার এই ক্লটিং টেন্ডেন্সি বেশি তারা ধরো প্লেন জার্নি করছে। প্লেন জার্নি কিছু জার্নি ইট টেকস অ্যাবাউট 9 আওয়ার হতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এরকম হিস্ট্রি পাওয়া গেছে যে ওই অবস্থায় তার ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করছে। মানে যেকোনো স্ট্যাটিক পশ্চার ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম ক্যান অলসো প্রিডিসপোজ or can also be a risk factor for developing DVT. যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার ফ্যামিলি হিস্ট্রিতে এরকম ব্লাড ক্লটিং এর হিস্ট্রি আছে সেক্ষেত্রে এটা অবভিয়াসলি এটা হতে পারে। এটাও একটা রিস্ক। আমরা যা আলোচনা করছি এগুলো কিন্তু কোনো কজ না। These are not the direct causes of development of the DVT, but it can influence the development of the DVT. That is why they are named as the risk pregnancy
ম্যাডাম গেছে জি বাংলা দেখতে, বুঝছো? জি বাংলার নোটিফিকেশন আইছে না। ম্যাডাম কি তাও তো চলে গেল নাকি? মেবি কারেন্ট চলে গেছে। ম্যাডাম কি করতে গেছে? ম্যামের কল আসছে। কল আসছে দেখ নাই। মশিউর শোনা যায়? শব্দ শোনা যায়? দেখা যায় কিনা জি একটু? ম্যাম। তো এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আরো আছে, যেমন ক্যান্সার আছে। তারপরে অলরেডি যেটা বলেছি, যেকোনো ইনডোয়েলিং ক্যাথেটার যেগুলো ব্লাড ভেসেলস এ ইনসার্ট করা হয়। আম তারপরে রিসেন্ট কোনো সার্জারি থাকলে, যারা ওবিস তাদের ক্ষেত্রে, আম তারপর প্রেগন্যান্সি এবং পোস্ট প্রেগন্যান্সি পিরিয়ডেও, হ্যাঁ? অনেক সময় পোস্ট প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিস কিন্তু ডেভেলপ করতে পারে। এই জিনিসগুলো তোমরা যখন গাইনোকোলজি পড়বা, তখন এই গাইনোকোলজির মধ্যে কিছু রুটিন এক্সারসাইজ প্রোগ্রাম আছে, যেগুলো এই প্রবলেম গুলোর উপর ভিত্তি করেই তৈরি করা হয়। যেমন পোস্ট প্রেগন্যান্সি একটা পিরিয়ড আছে, যেমন 6 মাস, মোটামুটি 6 মাস পর্যন্ত কিন্তু এই ডিপ ভেইন থ্রম্বোসিস এর জন্য প্রোন থাকে মানে একজন পার্সন। এটা হতে পারে। সো ওই সময় কিছু এক্সারসাইজ আছে, যেগুলো কন্টিনিউ করলে ইনশাআল্লাহ এই ডিপ ভেইন থ্রম্বোসিস হয় না। কিছু অটো ইমিউন ডিসঅর্ডার আছে, কিছু সিস্টেমিক ডিসঅর্ডার আছে, হ্যাঁ? সেখানে এই ধরনের অটো ইমিউন বা সিস্টেমিক ডিসঅর্ডার গুলো থাকলে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটাস পেশেন্টের ক্ষেত্রে খুব হাই প্রিভ্যালেন্স আছে এই ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপমেন্টের জন্য। সিগারেট স্মোকিং ইটস ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ? শুধুমাত্র ডিপ ভেইন থ্রম্বোসিস না, হার্ট অ্যাটাকের জন্য, অ্যাথেরোস্ক্লেরোসিস ফরমেশনের জন্য এই সিগারেট স্মোকিং কিন্তু খুবই একটা কমন রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, যারা বার্থ কন্ট্রোল পিল, যেসব ফিমেল তারা লাইফে অনেক সময় তারা এস্ট্রোজেন থেরাপি নিয়েছে, হ্যাঁ? তারা বয়স্ক হয়ে গেলে, মানে তারা হয়তোবা তাদের ইয়াং লাইফে যখন তাদের রিপ্রোডাক্টিভ পিরিয়ড ছিল, তখন তারা এস্ট্রোজেন থেরাপি নিয়েছে বা এস্ট্রোজেন নিয়েছে অ্যাজ এ ফর্ম অফ পিল অথবা অন্য যেকোনো কারণে, তাদের মধ্যে কিন্তু আম আম দেখা গেছে যে তাদের ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করার জন্য তারা রিস্কে আছে। সো এটাও একটা রিস্ক ফ্যাক্টর। যারা এস্ট্রোজেন থেরাপি নিয়েছে অথবা কোনো বার্থ কন্ট্রোল পিল নিয়েছে, একটা সময় নিয়েছে, এখন তারা বয়স্ক হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করার সম্ভাবনা আছে। কারণ কি দেখলে আমরা বুঝবো যে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে? তোমরা যখন নিটোরে প্লেসমেন্ট করেছো, ওখানে আমরা কিছু এক্সারসাইজ করাতাম যাতে পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ না করে। আর নিটোরের ওই পেশেন্ট গুলোর মধ্যে কেন ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি ছিল বলো তো? এখন কি কোরিলেট করতে পারবা? যে নিটোরে তোমরা যে পেশেন্ট গুলো দেখতা ইনপেশেন্ট হিসেবে, তাদের মধ্যে তাদের কি কারণে তারা রিস্কে আছে ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপমেন্টের? বলো তো ২-১ টা কারণ ম্যাম মনে ওরা করতে পারো কি? লং টাইম এখানে বসে থাকতো ফ্র্যাকচারের জন্য ওনারা এভাবে, তো এটা হতে পারে একটা সো কজ। প্রলং বেড রেস্ট, এটা একটা বিষয়। আর কি হতে পারে? মুভমেন্ট কমে যাওয়া, তাই না? তারা তো বেড রেস্টে থাকার কারণে তাদের মুভমেন্ট কম। আর তোমরা তো জানো যে মুভমেন্ট না হলে ভেনাস রিটার্নটা সঠিক হয় না। বিশেষ করে লোয়ার লেগের মুভমেন্ট না হলে লোয়ার পোরশনের যে ভেনাস রিটার্ন, সেটা কি হয়ে যায়? কমে যায়।
সেক্ষেত্রে ক্লটিং হওয়ার সেক্ষেত্রে ব্লাড গুলোর স্টেসিস থাকে। স্টেসিস ডেভেলপ করে। ব্লাড স্টেসিস বলি আমরা। মানে সেখানে ব্লাড গুলো অপেক্ষাকৃত মানে মোশন কমে যায়। ব্লাডের মোশন বা সার্কুলেশন কমে যায়। তখন সেখানে ডিভিটি ফর্ম করতে পারে। এছাড়া আর কি কারণ হতে পারে বলতো? ওই পেশেন্ট গুলোর এক্সাম্পল দিয়েই বলো। তারা কেন রিস্কে আছে? এটা একটা কারণ যে বেড রেস্টের কারণে তার মুভমেন্ট কমে গেছে। আর কি হতে পারে? কিছু সার্জিক্যাল কেস ছিল ওখানে, তাই না? কিছু পোস্ট সার্জিক্যাল কেস তোমরা দেখেছো না? তো সার্জারি পোস্ট সার্জিক্যাল কেস গুলো তো আসলে টিবিটির জন্য কি রিস্ক। তখন আমরা ওই যে অ্যাঙ্কেল পাম্পিং এক্সারসাইজ করাতাম যাতে ডিভিটি ফর্মেশন না হয়। তারপর আইসোমেট্রিক কিছু এক্সারসাইজ করাতাম যাতে তার সার্কুলেশন ঠিক থাকে। আচ্ছা, সাইন সিম্পটম গুলো কিভাবে বুঝবা? সোয়েলিং ইন দ্য এফেক্টেড লেগ। রেয়ারলি দেয়ার ইজ সোয়েলিং ইন বোথ লেগ। সাধারণত ইউনিল্যাটারাল সোয়েলিং। দেখবে যে যে অংশে ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করছে সেই অংশটা সোয়েলড হয়ে যাবে। সাধারণত ইউনিল্যাটারাল হয়, সাধারণত। খুব রেয়ারলি বাইল্যাটারালও হতে পারে। ইন্টেনসিভ পেইন থাকবে। ঠিক আছে? এফেক্টেড এরিয়াতে খুব ব্যথা থাকবে, ক্র্যাম্পিং লাইক, সোরনেস লাইক পেইন, খুব মানে জ্বালা পোড়া এবং একদম মানে খুব শার্প টাইপের পেইন থাকবে, স্ট্যাবিং শার্প। পেশেন্ট কমপ্লেইন করবে যে ওই এরিয়াটা খুব ব্যথা করছে। স্কিন কালারের কিছু পরিবর্তন আসতে পারে। সেখানে আইদার লাল হয়ে যেতে পারে অথবা ডিসকালার্ড হয়ে যেতে পারে, যেকোনো। যেমন কিছুটা হোয়াইটিশ হয়ে যেতে পারে, রেডিশ হয়ে যেতে পারে। এবং ওই এরিয়াতে তুমি যদি ইন্সপেক্ট করো, টাচ করে দেখবা যে যে এরিয়াতে ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করেছে সেই অংশটা অপেক্ষাকৃত ওয়ার্মার দেন দ্য আদার সাইড অফ দ্য বডি। আবার অনেক সময় দেখা যায় যে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে কিন্তু সেরকম কোনো নোটিসেবল কোনো সাইন সিমটমই আসে নাই। পরবর্তীতে দেখা গেল যে তার এম্বোলাস ফর্ম হয়ে হার্ট অ্যাটাক হয়েছে। পরে যাচাই বাছাই করে দেখা গেল যে তার আসলে প্রথমে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছিল। সেখান থেকে যেহেতু সেটা অ্যাসিম্পটোমেটিক ছিল, পেশেন্ট বুঝতে পারে নাই। পরে এম্বোলাস ফর্ম করে পরে তার স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক আসছে। তো অ্যাসিম্পটোমেটিক ডিপ ভেইন থ্রম্বোসিস আরো বেশি কি ডেঞ্জারাস। সিম্পটোমেটিক হলে মানুষ যদি সমস্যা বুঝতে পারে তখন সে ডাক্তারের কাছে যায়। আর অ্যাসিম্পটোমেটিক হলে তো সেটা আরো ডেঞ্জারাস। এখন এই ডিপ ভেইন থ্রম্বোসিস যদি আমরা কোনো পেশেন্ট পেয়েই যাই, এটা উচিত হবে পেশেন্টকে একেবারেই নড়াচড়া না করার জন্য। ওই অংশটা যাতে একেবারেই নড়াচড়া না করা হয়। মেডিকেল ইমার্জেন্সি কখন আমরা বুঝবো যে তাকে এই মুহূর্তে তাকে মানে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন সিক করতে হবে। যদি পালমোনারি এম্বোলিজমের কোনো সাইন সিম্পটম থাকে, ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করেছে আমরা বুঝতে পেরেছি, সাথে তার পালমোনারি এম্বোলিজমের কোনো চিহ্ন পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। একেবারে ইমিডিয়েটলি তাকে কি করতে হবে? হসপিটালাইজ করতে হবে। এখন পালমোনারি এম্বোলিজমের সিম্পটম হলো যে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ফলোইং a history of deep vein thrombosis, severe chest pain, severe respiratory distress, followed by a history of deep vein thrombosis. শ্বাসকষ্ট হবে পেশেন্টের এবং প্রচন্ড বুকে ব্যথা হবে এবং শ্বাসকষ্ট হবে এবং এরকম হিস্ট্রি থাকবে যে তার ডিপ ভেইন মানে ভেইন এরিয়াতে তার ব্যথা আছে, মনে হচ্ছে যে এটা ডিপ ভেইন থ্রম্বোসিসের কেস, সাথে শ্বাসকষ্ট আছে, বুকে ব্যথা আছে। এই ধরনের পেশেন্ট হলে তাদেরকে ইমিডিয়েটলি কি করতে হবে? ডাক্তারের কাছে নিতে হবে। তার রেসপিরেটরি সাপোর্ট লাগবে। এরপরে তার ভাস্কুলার সার্জারি করে ওই থ্রম্বোসিসকে কি করতে হবে? রিমুভ করতে হবে। এটা হয়তোবা সার্জিক্যাল প্রসিডিউরেও হতে পারে কোনো ধরনের মেডিকেল মেডিসিন দ্বারাও হতে পারে। এই যে এখানে কিছু সাইন সিম্পটম অলরেডি দেয়া আছে পালমোনারি এম্বোলিজম হলে। যেমন চেস্ট পেইন থাকবে, ডিসকমফোর্ট থাকবে, যেটা আম সা মানে শ্বাস নিলে অথবা কাশি দিলে সেটা আরো বেশি ইনটেনসিভ হয়ে যাবে।
শর্টনেস অফ ব্রেথ থাকবে, তারপরে মাথা ঘোরাবে, মনে হবে যে পড়ে যাবো এমন অবস্থা। স্বাভাবিকভাবেই ওইটার সাথে রিলেটেড ওয়েতে পালস বেড়ে যাবে। তারপরে হচ্ছে অনেক সময় কাশির সাথে রক্ত বের হয়ে আসতে পারে। ঠিক আছে? এগুলো হচ্ছে কমন কিছু ওয়ার্নিং সাইন সিম্পটম যেগুলো পালমোনারি এম্বলিজম হয়েছে কিনা সেটা বোঝা যায়। এই ধরনের সিম্পটম একটা থাকলেও সেক্ষেত্রে সেটা রোগীকে আসলে চিকিৎসকের আ মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট যে ট্রিটমেন্ট সেটার জন্য পেশেন্টকে হসপিটালাইজড করা উচিত। এই ডিপ ভেইন থ্রম্বোসিস প্রিভেনশন এর কিছু প্রসেস আছে। প্রসেস গুলো কি তোমরা জানো? ২-১ টা প্রসেস জানো? প্রিভেনশন করতে হবে কিভাবে? ম্যাম লং পিরিয়ড অফ আচ্ছা, টাইম যেকোনো একই স্ট্যাটিক পজিশনে থাকা হ্যাঁ, যাবে না। রাইট, ভেরি গুড আইডিয়া। আমরা বুঝতেই পারছি যেহেতু ব্লাডের অলরেডি টেনডেন্সি হচ্ছে সে স্ট্যাটিক হয়ে যায়। সো ব্লাডকে আরো স্ট্যাটিক হওয়ার চান্স দেয়া যাবে না। সো অ্যাক্টিভিটি ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। প্রিভেনশন এর জন্য মূল বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি। Being active throughout the day, throughout the week, throughout the month, throughout the year. ঠিক আছে? সো অ্যাক্টিভিটি যেকোনো ধরনের যেকোনো লেভেল অফ অ্যাক্টিভিটি ক্যান প্রিভেন্ট ডিভিটি। সো অবশ্যই মানে এভয়েড করতে হবে বসে থাকা, লম্বা সময় ধরে ছায়ায় বসে থাকা এগুলোকে এভয়েড করতে হবে। আচ্ছা, যদি কারো যেকোনো কারণে হোক রেস্টের প্রয়োজন আছে। যেমন ধরো কেউ কোনো সার্জিক্যাল প্রসিডিউর এর মধ্যে গেছে অথবা যেকোনো কারণে তাকে বেড রেস্ট দেয়া হয়েছে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাকে যখনই তার জন্য মুভমেন্ট রেস্ট্রিকশন কিছুটা কমে আসবে তখন থেকেই সে ওই লেভেল অনুযায়ী তার সিচুয়েশন অনুযায়ী তার মুভমেন্ট বা মোশন শুরু করতে হবে as soon as possible। যদি অনেক সময় বসেই থাকতে হয়, অনেক সময় হয় না যে তুমি হয়তোবা কোথাও ট্রাভেল করছো। হ্যাঁ? তুমি ধরো ঢাকা থেকে চিটাগং যাচ্ছ বা ঢাকা থেকে তুমি খুলনা যাচ্ছ বা বিদেশে যাচ্ছ বা প্লেন জার্নি করছো লম্বা সময়। তো সেই ক্ষেত্রে তো বসতেই হবে। ওটা তো এভয়েড করার উপায় নাই। সো যেটা করতে হবে ইন বিটুইন একটু হাঁটাহাঁটি করতে হবে। বাস হলে বাসের ভেতরে, ট্রেন হলে ট্রেনের ভেতরে, প্লেন হলে প্লেনের ভেতরে। চাইলে কিছুটা হাঁটাহাঁটি করা যায় একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর। আরেকটা বিষয় খেয়াল করতে হবে ক্রস লেগ বসা যাবে না। ঠিক আছে? ক্রস লেগ বসলে কিন্তু এই মানে ব্লাড ফ্লোটা কি হয়? হ্যাম্পার হয়। এবং সেই ক্ষেত্রে ডিভিটি ফর্মেশন হতে পারে। ক্রস লেগ বোঝো? ম্যাম পা ভাঁজ করে বসা। পা ভাঁজ করে আসন করে যে বসার যে প্রায় আসন বা আসন করে যে বসার যে আমাদের টেনডেন্সি থাকে সেটা এভয়েড করা ভালো। সবচেয়ে ভালো হয় হিপ, নি, অ্যাঙ্কেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কেউ বসে সেক্ষেত্রে এটা বেটার। যদি লম্বা সময় বসে থাকতে হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল নিয়ে কিছু মুভমেন্ট, কিছু মোশন যেটা অলরেডি বলেছি সেটা করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়। তুমি মাইক্রোফোনটা একটু মিউট করো। কার মাইক্রোফোনে শব্দ হচ্ছে একটু মিউট করো। আম আরো অনেক টেকনিক আছে। আসলে নিজস্ব কিছু টেকনিক থাকে যেগুলো মোট কথা হচ্ছে মোশন। যেমন আরেকটা কাজ করা যেতে পারে যদি লম্বা সময় জার্নি করতে হয় সেক্ষেত্রে অ্যাঙ্কেল পাম্পিং এক্সারসাইজ করা যেতে পারে। হ্যাঁ? বসে অ্যাঙ্কেল পাম্পিং এক্সারসাইজ করা যেতে পারে। আমার মনে আছে আমি একবার ট্রাভেল করেছিলাম। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম। প্রায় ৫ মাসের প্রেগন্যান্সি। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে আমার বোধহয় এমনিতেই আমি জানতাম যে প্রেগন্যান্সি হচ্ছে ডিভিটি ফর্মেশন এর একটা ভালো সময় আরকি। ব্রিডিং টাইম। সো আমি যেটা করছিলাম ইন বিটুইন হাঁটাহাঁটি করছিলাম প্লেনের ভেতরেই। অ্যাঙ্কেল পাম্পিং এক্সারসাইজ করছিলাম এবং আলহামদুলিল্লাহ দেখলাম যে পুরো জার্নিটা আমার জন্য ভালো ছিল। সো এই বিষয়গুলো আসলে তোমাদের নিজেদের জন্যও প্রযোজ্য। সবসময় যে একেবারে পেশেন্ট রিলেটেড বিষয় তা না।
আমাদের দৈনন্দিন জীবনে এই তথ্যগুলো আমাদের জানা খুব জরুরি। বিশেষ করে আমাদের মধ্যে যারা বয়স্ক আমাদের সাথে ট্রাভেল করেন, তাদেরকেও যদি আমরা এই সাজেশন গুলো দেই, তাদের কষ্ট আমরা অনেকটা কমায় নিয়ে আসতে পারবো এবং রিস্ক গুলো থেকে তারা কি হতে পারে? আম মানে তারা অব্যাহতি পেতে পারে। তো সেক্ষেত্রে হিল রেইজিং যে এক্সারসাইজ পাম্পেল অ্যাঙ্কেল পাম্পিং এক্সারসাইজ গুলো তারা করতে পারে। লাইফস্টাইল চেঞ্জ খুবই ইম্পোর্টেন্ট। যেমন লাইফস্টাইল চেঞ্জ এর মাধ্যমে যে রিস্ক গুলো আছে সেগুলো মডিফাই করা যায়। যেমন স্মোকিং, তারপরে ওয়েট লুজিং এর ক্ষেত্রে আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তনই কিন্তু এই খারাপ বিষয়গুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। রেগুলার এক্সারসাইজ একটা নির্দিষ্ট মাত্রায়, একটা নির্দিষ্ট পেসে, একটা নির্দিষ্ট সময়ে একটা রেগুলার অ্যাক্টিভিটি বা রেগুলার এক্সারসাইজ ইস ভেরি ইম্পোর্টেন্ট। শুধু অ্যাক্টিভিটি না, এক্সারসাইজ তো আসলে নরমাল অ্যাক্টিভিটির বাইরে কিছু, তাই না? আমরা পড়েছিলাম এক্সারসাইজের ডেফিনিশন। এক্সারসাইজ হচ্ছে আমরা যে রেগুলার যে এক্টিভিটিস করি তার চেয়ে বেশি কিছু। একটা প্ল্যান্ড ওয়েতে আমরা যখন করি। সো রেগুলার একটা এক্সারসাইজ আম যে শিডিউল আমাদের থাকা উচিত বা যেসব পেশেন্টের রিস্কে আছে তাদের প্রিভেনশন এর জন্য রেগুলার এক্সারসাইজ থাকা উচিত। তার মধ্যে অন্যতম এক্সারসাইজ হবে হচ্ছে হাঁটা। ওয়াকিং ইস আ ভেরি গুড এক্সারসাইজ। এর সাথে অন্যান্য কিছু ভালো এক্সারসাইজ আছে যেমন সাইক্লিং, আম সুইমিং এ ধরনের অ্যারোবিক এক্সারসাইজ গুলো আসলে এই ডিভিটি প্রিভেনশন এ খুব ভালো ভূমিকা রাখে। আর যদি কোনো ডিজিজ থাকে যে ডিজিজের সাথে রিলেটেড আম যে ডিজিজের কারণে রিস্ক আসতে পারে সেই ডিজিজের ট্রিটমেন্ট গুলো করাও খুব জরুরি। সো এভাবে আসলে ডিভিটি প্রিভেন্ট করা সম্ভব। কিভাবে ডায়াগনোসিস হবে? আম আল্ট্রাসাউন্ড এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর। অনেক সময় দেখা যায় যে সেভারাল আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে। Over several days to determine whether the clot is growing or um, to check for a new one. একটা হয়তোবা ক্লট আছে সেটা গ্রো হচ্ছে কিনা বা নতুন ক্লটিং তৈরি হচ্ছে কিনা সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। কিছু ব্লাড টেস্ট আছে। সেই ব্লাড টেস্টের মাধ্যমে সে তার তার থ্রম্বাস ফর্মেশন এর জন্য বা ব্লাড ক্লটিং এর জন্য সে প্রোন কিনা সেটা জানা যেতে পারে। যেমন একটা কমন টেস্ট যেটা সবসময় ইদানিং বেশি করা হচ্ছে ডি ডাইমার টেস্ট। যে যত করোনা রোগী আছে, হুম? করোনা রোগীদের একটা টেনডেন্সি হচ্ছে ব্লাড ক্লটিং এর। দেখবা যে করোনা যাদের হয়েছে তাদের ওই রুটিন চেকআপ এর মধ্যে এখন এই ডি ডাইমার টেস্ট করা হয়। এটা তোমাকে বলে দিবে এই লেভেল অফ ডি ডাইমার লেভেল যদি বেশি থাকে ব্লাডে, এটা এক ধরনের বিশেষ প্রোটিন। সেটা যদি বেশি থাকে বুঝতে হবে যে ব্লাড ক্লটিং এর একটা সম্ভাবনা আছে। তখন সেটার জন্য রিলেটেড মেডিসিন প্রেসক্রাইব করা হয়। সো ডি ডাইমার দেখেও আমরা বুঝতে পারবো যে যদি ডি ডাইমার লেভেল এলিভেটেড থাকে ব্লাডে বুঝতে হবে যে তার ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার একটা চান্স আছে বা অলরেডি ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে। যদি অলরেডি ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করে থাকে সেক্ষেত্রে ডি ডাইমার লেভেল অনেক বেড়ে যায়। এরপরে হচ্ছে ভেনোগ্রাফি। এক ধরনের ডাই মানে রং লার্জ ভেইন মানে যেখানে সাসপেক্ট করা হচ্ছে সেই ভেনে ইনসার্ট করা হয়। হ্যাঁ? ফুট অথবা অ্যাঙ্কেলের। এরপরে হচ্ছে এক্স-রে করা হয়। এবং ওই ডাই গুলো আসলে আম তোমার থাকে, রেডিও অপেক থাকে। সো এক্স-রে ক্যান গিভ অ্যান ইমেজ যেটা দেখে বোঝা যায় যে কোন এরিয়াতে ডাই গুলো পৌঁছায় নাই। সো ডাই যদি যে এরিয়াটাতে না পৌঁছায় সেই এরিয়াটাতে কি হতে পারে? সেখানে হয়তোবা ক্লট ডেভেলপ করেছে। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই করেও আমাদের এই ব্লাড ক্লট সম্পর্কে আরো স্পেসিফিক ভিজুয়াল ইমেজ বা আরো স্পেসিফিক ধারণা আমরা পেতে পারি। এগুলো সাধারণত ভাস্কুলার সার্জন যারা আম বা ভাস্কুলার ম্যানেজমেন্ট যারা করেন তারা এই ধরনের ডায়াগনোসিস করার জন্য এই ধরনের ইনভেস্টিগেশন প্রোভাইড করে থাকেন। সো আমরা এজ এ ফিজিওথেরাপিস্ট আমাদের আসলে জানতে হবে যে আম এই পরীক্ষাগুলো আসলে করা হয়। তোমরা একটু লাইনে থাকো ১ মিনিট। আমার ফোন এসেছে আমি একটু ফোন ধরি। জাস্ট একটু লাইনে থাকো।
ট্রিটমেন্ট কি? মেডিকেল ট্রিটমেন্ট, কিছু মেডিসিন, কিছু ড্রাগ আছে যেগুলো ব্লাড থিনার হিসেবে কাজ করে। মোস্ট কমনলি ট্রিটেড উইথ অ্যান্টিকোয়াগুলেন্টস। কিছু ড্রাগ আছে যেগুলো অ্যান্টিকোয়াগুলেন্টস হিসেবে কাজ করে, মানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে মডিফাই করে যাতে কোয়াগুলেশন না হয়। তাদেরকে আবার বলা হয় ব্লাড থিনার। অ্যান্টিকোয়াগুলেন্টও বলতে পারো বা ব্লাড থিনারও বলতে পারো। এই এই যে ড্রাগ গুলো এরা কিন্তু যে এক্সিস্টিং যে ক্লট আছে সেটাকে কিন্তু ব্রেক ডাউন করবে না। সেই ক্লট ব্রেকার কিন্তু আলাদা। ক্লট ব্লাস্টিং যে ড্রাগ সেটা আলাদা। এই ড্রাগ গুলো যেটা করবে রক্তটাকে পাতলা করে দিবে। ব্লাডটাকে পাতলা করে দিবে যাতে ফার্দার ওই যে ক্লটটা হয়েছে সেটা যাতে আর বড় না হয়। আর আর ভবিষ্যতে যাতে কি না হয়, মানে এই ক্লটিং যাতে না হয়। যেমন হেপারিন, ওয়ারফারিন এই ধরনের ওষুধগুলো হচ্ছে ব্লাড থিনার হিসেবে কাজ করে। এই হেপারিন, ওয়ারফারিন এগুলো হচ্ছে জেনেরিক নাম। হ্যাঁ? এটা হচ্ছে ড্রাগের অরিজিনাল নাম। বাজারে আরো ভিন্ন, ভিন্ন নামে এই হেপারিন, ওয়ারফারিন পাওয়া যায়। তো সেগুলো তোমরা একটু জেনে নিও যে ব্লাড থিনার হিসেবে ব্র্যান্ড নেম গুলো কি। কিন্তু জেনেরিক নাম হচ্ছে হেপারিন, ওয়ারফারিন। এগুলো হচ্ছে ব্লাড থিনার হিসেবে কাজ করে। এরপরে কিছু ড্রাগ আছে যেগুলো যে ক্লট অলরেডি তৈরি হয়েছে সেগুলোকে ডিসলভ করে বা সেগুলোকে ব্রেক ডাউন করে। এগুলোকে আমরা ক্লট ব্লাস্টার হিসেবে জানি। If someone have a more serious type of deep vein thrombosis or pulmonary embolism, or if other medication are not working, doctor might prescribe drugs that break up clots quickly. ঠিক আছে? এটাকে আমরা আরেকটা নাম আছে থ্রোম্বোলাইটিক ড্রাগস। এই ক্লট ব্লাস্টার গুলোকে আমরা থ্রোম্বোলাইটিক ড্রাগসও বলে থাকি। আচ্ছা, এই থ্রোম্বোলাইটিক এবং এই ব্লাড থিনার গুলোর আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে যেহেতু ব্লাড থিন হয়ে যায় এবং ক্লট গুলো ব্রেকডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সিভিয়ার ব্লিডিং ও হতে পারে। মানে এই থ্রোম্বোলাইটিক ড্রাগ এবং ক্লট ব্লাস্টার ড্রাগ গুলোর সেকেন্ডারি ইফেক্ট হিসেবে অনেক সময় পেশেন্টের আবার হিতে বিপরীত হতে পারে, যে তার দেখা গেল যে হেমোরেজিক স্ট্রোক হয়ে গেল বা ইন্টারনাল কোনো অর্গান, মেজর অর্গানে কি হলো, মানে ব্লিডিং শুরু হয়ে গেল। এই কারণে এই থ্রোম্বোলাইটিক ড্রাগ এবং ক্লট ব্লাস্টার ড্রাগ গুলো খুবই সফিস্টিকেটেড। এটা সবাই কিন্তু প্রেসক্রাইব করতে পারবে না। একেবারে খুবই কাস্টম ওয়েতে সবকিছু চিন্তা ভাবনা করে রোগীর পজিশন অনুযায়ী খুব এক্সপার্ট যারা প্রফেশনাল, তারাই শুধুমাত্র স্পেশালাইজড যারা, তারাই শুধুমাত্র এই ড্রাগ গুলো প্রেসক্রাইব করার ক্ষমতা রাখে। অনেক সময় অনেক পেশেন্ট এই ধরনের মেডিকেশন নেয়ার জন্য উপযুক্ত থাকে না। তখন কিছু স্টেন্ট বসানো হয়, কিছু ডিভাইস বসানো হয়। তবে এগুলো আসলে এই ধরনের ডিভাইস গুলো এগুলো হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যালি ভেইনের ভেতরে ক্যাথেটারাইজেশনের মাধ্যমে ফিল্টার বা ছাঁকনি বসানো হয় যাতে ওই ছাঁকনি ভেদ করে ক্লট, মানে লুজ যে ক্লট সেটা লাংসে কিংবা হার্টে কিংবা অন্য মেজর কোনো অর্গানকে যাতে ড্যামেজ না করে। তবে এই প্রসেস গুলো আসলে খুবই কমপ্লিকেটেড প্রসেস। এছাড়া অনেক সময় কম্প্রেশন স্টকিং ইউজ করা হয়, মানে প্রেসার ব্যান্ডেজ যেটা বলি, বা মোজা বা হাত মোজা বা পা মোজা যে অংশে কম্প্রেশন ব্যান্ডেজের মতো। যখন ওই এরিয়াটা কম্প্রেস হয়ে থাকে তখন এটা মেকানিক্যালি হেল্প করে এই থ্রম্বাস ফর্মেশন যাতে না হয়, বিশেষ করে যখন থ্রম্বাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোয়েলিং। ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট মেইনলি হচ্ছে প্রিভেনশন
ফিজিওথেরাপি যখন অলরেডি ডিভিটি ফর্মেশন হয়ে যায় তখন আসলে ফিজিওথেরাপির কোনো রোল নাই। তখন হচ্ছে মেডিসিন এবং সার্জারির রোল। কিন্তু ফিজিওথেরাপিস্ট ক্যান হেল্প ইন এ গ্রেট এক্সটেন্ট মানে প্রিভেনশন এ। আর্লি মোবিলাইজেশন অফ পেশেন্ট যে কোনো কন্ডিশনে থাকুক না কেন পেশেন্ট, বিশেষ করে বয়স্ক পেশেন্ট, কখনোই তাদেরকে ইনঅ্যাক্টিভ রাখা যাবে না। তাদেরকে তাদের সিচুয়েশন অনুযায়ী তাদের এক্সারসাইজ, এডুকেশন এবং মোবিলাইজেশন অ্যাপ্লাই করতে হবে। যদি হয়ে যায়, যদি ডিপেন থ্রম্বোসিস ডেভেলপ করে থাকে, সেক্ষেত্রে মুভমেন্ট এবং যে কোনো ধরনের এক্সারসাইজ ইজ হাইলি কন্ট্রাইন্ডিকেটেড। খেয়াল রাখবা। যদি ডিপেন থ্রম্বোসিস ডেভেলপ করেই যায়, সেক্ষেত্রে ইউ ক্যান নট ইভেন মুভ, আর এক্সারসাইজ তো দূরের কথা। এরপরে ফিজিওথেরাপিস্ট কাজ করবে যখন ধরো কারো ডিপেন থ্রম্বোসিস ডেভেলপ করছে, সেটা খুব সিভিয়ার ছিল, সে মেডিকেশনে গেছে এবং সে রিকভারি করেছে। এর পরবর্তীতে ফিজিওথেরাপিস্ট আবার কাজ করবে। আর যদি কোনো সার্জারি হয়ে থাকে, ভাস্কুলার সার্জারি, পরবর্তীতে পোস্ট সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট আছে সেটা সে অ্যাপ্লাই করবে এবং সেটাও খুবই স্পেসিফিক হবে, একেবারে কাস্টমাইজ, পেশেন্ট টু পেশেন্ট ভিন্ন হবে, হসপিটাল টু হসপিটাল ভিন্ন হবে। ওই নির্দিষ্ট হসপিটাল, নির্দিষ্ট আইসিইউর কিছু প্রোটোকল থাকে, ট্রিটমেন্ট প্রোটোকল থাকে। ফিজিওথেরাপিস্টের জন্য, অকুপেশনাল থেরাপিস্টের জন্য, ডাক্তারদের জন্য আলাদা আলাদা প্রোটোকল থাকে। ওই এক্সপার্টরা প্রোটোকলটাকে রেডি করেন, ফিজিও এক্সপার্ট, তারপরে ডক্টর, নার্স এরা মিলে একটা প্রোটোকল তৈরি করেন। সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে আমরা বলি পোস্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? আমরা আমাদের আরেক ক্লাস আছে এই কার্ডিওভাস্কুলার কন্ডিশন নিয়ে, এটা 1 নাম্বার ছিল। আর কোনো প্রশ্ন আছে? আছো তোমরা নাকি? জি ম্যাম। মাঝে মাঝে বোঝাই যায় না। না, রিটেন না, নেক্সট পরীক্ষাতে আমি ভাইবা নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, রিটেন পরীক্ষা সব সময় তো ইভালুয়েট করতে পারে না, আর এখন তো অনেক লিমিটেশন। পরীক্ষা তো আসলে নামমাত্র পরীক্ষা। সো কম্বিনেশন থাকলে সেটা, আমাদের তো আবার জবাবদিহিতা আছে বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, যাতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। শুধুমাত্র রিটেন পরীক্ষা নিলে সেটা অনেক সময় ইউনিভার্সিটি একসেপ্ট নাও করতে পারে। মানে ভিন্ন ভিন্ন ভাবে ছাত্রদেরকে ইভালুয়েশনের মধ্যে আনতে বলছে আমাদেরকে, যতটা ভিন্ন ভাবে। এরপরে ভাইবা, এরপরে একটা প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, তারপর আবার রিটেন পরীক্ষা হবে। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে অ্যাসেসমেন্ট হবে। ঠিক আছে, কয়েকটা ভিন্ন লেভেলে। কারণ একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে অ্যাসেসমেন্ট করলে স্টুডেন্টদের অ্যাসেসমেন্টটা এই অবস্থায়, মানে এই সিচুয়েশনে প্রপার হবে না, মানে প্রপার মেধার যাচাই হবে না। কারণ আমি তোমাকে পরীক্ষা দিলাম, আমি জানি সবাই দেখে দেখে লিখে পাঠায় দিচ্ছে আমাকে, ইটস ওকে, কিছু তো করার নাই। তারপরেও অ্যাটলিস্ট তোমরা পড়াশোনার সাথে যুক্ত, এটাও তো অনেক কিছু এই সিচুয়েশন, যেহেতু তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তো নেক্সট নেক্সট এক্সাম হবে হচ্ছে ভাইবা, তারপরের এক্সাম হবে হচ্ছে প্রেজেন্টেশন, তারপরে আমি হয়তো বা কিছু কাজ করতে দিব অ্যাসাইনমেন্টের মতো, সেগুলো তোমরা করে পাঠাবে। এভাবে ভিন্ন ভিন্ন প্যাটার্নে আমি এক্সাম নিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। আমি এখনই তোমাদেরকে নোটটা পাঠিয়ে দিচ্ছি। লেকচার কত? লেকচার 9। ঠিক আছে, ভালো থাকো সবাই। ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটা মতামত ছিল ম্যাম। শিওর। ম্যাম আমরা যদি বাইরে দিই তাহলে ম্যাম লেকচার ম্যাম একটা অথবা দুইটা দিলে ভালো হয় ম্যাম, মানে বেশি লেকচার কভার করা যাবে না ভাইবার মধ্যে ম্যাম। না, একটা দুইটা না, মিনিমাম 3টা, আমি তো বলেইছি। মিনিমাম 3টা দিতে হবে। এভাবে একটা দুইটা নেওয়ার, পরীক্ষা নেওয়ার সময় নেই আমার তোমাদের জন্য, আরো অনেক কাজ আছে। মিনিমাম 3টা দিতে হবে, ঠিক আছে? মিনিমাম 3টা। আচ্ছা ম্যাম। তোমরা সময় বেশি নাও, সমস্যা নাই, কিন্তু মিনিমাম 3টা দিতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর আইডিয়া, বাট এটা আমার লিমিটেশন। হ্যাঁ, আমি 3টার নিচে নিতে পারবো না, কারণ তোমাদের তো আরো অনেক লেকচার আছে, সেগুলো আমাকে কভার করতে হবে। আমি চাই তোমরা প্রত্যেকটা লেকচার যাতে অ্যাটলিস্ট কিছুটা হলেও পড়ো, কিছুটা হলেও দেখো।
যাতে পরীক্ষার আগে তোমাদের প্রেশারটা কমে যায়। পরীক্ষা তো হবেই। টুডে অর টুমরো তোমাদের তো পরীক্ষা দিতেই হবে। ফিজিক্যাল এক্সাম, ফিজিক্যালি পরীক্ষা মানে তোমার প্রফ পরীক্ষা কোনো অনলাইন পরীক্ষা হবে না। এগুলো তোমার এই সেন্টারে এসেই দিতে হবে। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক আমাদের। ঠিক আছে? সবাই ভালো থাকো। জি ম্যাম, দেওয়া করবেন আমাদের জন্য। শিওর। রিফাত